হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প 18 বছর বয়স। লেখনীতে ইরশাদ জান ফারিয়া, পর্ব 30। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অস্তমান সূর্য, মাথার উপর বিশাল আকাশ, নীলাভ আকাশ চেয়ে আছে লালচে আলোয়। নীরের পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যে। কেমন একটা মায়াময় আওয়াজ চারদিকে। রুহি আর বিবরের প্রেমের শুরু সেখান থেকে। বিবর তো কোনোদিন ভাবেনি তার রক্তজবা ওকে মেনে নেবে, ভালোবাসবে। এ অনাকাঙ্ক্ষিত আচরণ ওকে বেশ ভাবাচ্ছে। কারণ এই কয়দিন রুহি ওর সাথে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করেছে। হতেও তো পারে এটা একটা মজা। এত খুশি হবার কোনোই কারণ নেই। বিবর আলতো হাসলো, মুখে কেমন বিষাদের ছায়া। প্রশ্ন করলো, মজা করছো? রুহি বলল, না, সত্যি বলছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। সত্যি কি তাই? রুহি বিবরের কনুয়ে জোরে চিমটি কেটে বলল, সব সত্যি। বিবরের চোখ জোড়া চকচক করে উঠল। ভারী হয়ে আসলো ওর গলা। খুশিতে কয়েক মুহূর্ত কথাই বেরোলো না ওর গলা দিয়ে। চোখের কোণে পানি জমে গেল। রুহি দেখলো তার সুন্দর পুরুষটিকে এই মুহূর্তে কি অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর কোনো ছেলে হতে পারে ওর জানা ছিল না। আসলে ভালোবাসার মানুষটি সবসময় সবার চোখে সুন্দর দেখায়, এটাই বোধহয় নিয়ম। কালো ছেলেকে ভালোবাসলে, সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফর্সা চামড়ার কাউকে ভালোবাসলে একইভাবে সেও ভালোবাসার মানুষের চোখে সবচেয়ে সুন্দর ব্যক্তি। বিবর অনেকক্ষণ নীরব থাকার পর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, উই উইল ম্যারি মি? ইয়েস, আই উইল। কিন্তু আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আমি সেটা বলছি না। আমি সবাইকে জানাতে চাই তুমি আমার স্ত্রী। সেই হিসেবে কিছু একটা তো করতেই হবে, হোক না সেটা আবার আমাদের নতুন করে বিয়ে। রুহি বলল, এসবের দরকার কি? দরকার আছে। আমার বউ আমি নেব, সেটা কি যেন তেন ভাবে নাকি? অবশ্যই সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বাড়িতে নিয়ে যাব। রুহি শুধু শুধু চুপ করে সব শুনছে। ওর হাসি পাচ্ছে। ডাক্তারদের কি এরকম সহজ স্বাভাবিক মানায় নাকি? বিবর এবার উচ্চস্বরে হেসে উঠল, বলল, আব্বু যদি এই খবর শুনে নির্ঘাত তার 101বার হার্ট অ্যাটাক হবে। বাবাকে নিয়ে এরকম কথা বলতে নেই। সরি, আমি এটা বোঝাতে চাইনি। বলতে চাইছি খুশিতে হার্ট অ্যাটাক করবে। আব্বু তো সেই কবে থেকে বলছে বিয়ে কর, বিয়ে কর। এই কদিন তো ভালো করে আমার সাথে কথাই বলছে না। উঠতে বসতে খেতে ঘুমোতে গেলেও আমাকে কথা শোনাচ্ছে। আজ সকালেও বলল আমি নাকি বুড়ো হয়ে গেছি, আমাকে নাকি এখন কেউ বিয়ে করবে না, গ্রামের কচি মেয়েও না। আঙ্কেল তো ঠিকই বলছে। হা হা, হাসবে না একদম। তোমার এসব কাণ্ডকীর্তি দেখে আমি দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি, খেতে পারছি না। আমার এই সিচুয়েশন কি তোমার চোখে পড়ছে না? তুমি যদি এই নীরবকে বিয়ে করতে তাহলে স্ট্রোক ছাড়াই আমি কোমায় চলে যেতাম। আমি কি না খেয়ে থাকতে বলেছি? ইটস টোটালি ইয়োর প্রবলেম, সো আমাকে এর জন্য দায়ী করবেন না। আমার এই বিষয়টা পছন্দ নয়। রুহি কথা শুনে বিবরের মুখটা চুপসে গেল। রাগ করার কিছুই নেই, আমি তো মজা করলাম। রুহি এসে বলল, বোকা বানিয়েছে বিবরকে। কয়েকটা ঘাস তুলে বিবরের মুখে গুজে দিয়ে বলল, অনেক দিনের ইচ্ছা ডাক্তার সাহেব, আপনাকে ছাগলের খাদ্য ঘাস খাবো। তুমি বললে সেটাও খেতে রাজি আমি। বিবর সত্যি ঘাস চাপাতে লাগলো। রুহি বলল, ফেলে দিন, ডায়রিয়া হয়ে যাবে। ততক্ষণে সেগুলো বিবরের পেটে চলে গিয়েছে। কাশতে কাশতে বলল, সেই রক্ত যাবা, কি বিশ্রী তোমার ছাগলের খাবার। আস্তাগফিরুল্লাহ, আমি ফেলে দিতে বলেছিলাম, রাক্ষসের মতো খেয়ে নিতে বলিনি। বিবর বলল, আব্বু যে আমাকে কি করবে যখন শুনবে আরো 5 বছর আগে আমি বিয়ে করে নিয়েছি, তা আবার তোমাকে? আমি জানি না আব্বু কি রিয়াক্ট করবে। রুহি ভয়ার্থ গলায় বলল, ওনারা কি আমাকে মেনে নেবেন? মেনে নিবে না? ধুর, পারলে এক্ষুনি কোনো পাগলিকে আমার গলায় ঝুলিয়ে দেয়। সেদিন তো বলেই ফেললো আমাদের বাসার হাসেনা আন্টির মেয়েকে বিয়ে করবে কিনা। হাসেনা আন্টি আবার কে? আমাদের বাসায় কাজ করে আর কি, আম্মুর হাতে হাতে। রোহিত থম মেরে বেশ খানিকক্ষণ চেয়ে রইল, তারপর অট্টহাসিতে মেতে উঠল। বিভোর সেদিকেই এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। ওর ছোট্ট বউ, ভালোবাসাটা, ওর লাল মিষ্টি ভোরের স্নিগ্ধতায় ঘেরা একমাত্র বউ রক্তজবা। রুহি শান্ত দৃষ্টিতে বিবরের দিকে তাকালো, তারপর ব্যথা ভরা কণ্ঠে বলল, জানেন, আপনি যখন আমাকে অনন্যাপুর কাছে আমার সব দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন তখন আমার খুব রাগ হয়েছিল। আপু আমাকে সবসময় সাহায্য করতো পড়াশোনায়। ভাবতাম নিজের পায়ে দাঁড়িয়ে আমার প্রতি করা সব গাফিলতির মজা বোঝাবো আপনাকে।
বিভোর মজা করলো। তাই নাকি? তুমি ভীষণ ডেঞ্জারাস রক্তজবা, এটা কি তুমি জানো? রুহি কথাটা সিরিয়াসলি নিল। অন্যদিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না আমি জানি না। আমি খুবই সাধারণ একটি মেয়ে, যে ছোট থেকে ভালোবাসার কাঙ্গাল। ছোটবেলায় বাবার যত্ন পেলেও মায়ের ভালোবাসা পেতে চাইতাম। সে যখন আমাকে ছেড়ে চলে গেল, অনেক দিন কেউ আর আমাকে ওদের মতো ভালোবাসেনি। এরপর আপনি এলেন হঠাৎ করে, তেমনভাবেই হারিয়ে গেলেন। খুব কষ্ট দিয়েছি তোমায়, তাই না? খুব। আমি তখন ছোট ছিলাম, তাই হয়তো আবেগের বশে এমন করতাম। এখন বুঝি বড় হয়ে গেছো। হুম। এখন মনে হয় আপনার প্রতি রাগ করা আমার উচিত হয়নি। আপনিও পরিস্থিতির শিকার। এমন করে বিয়ে হলে কেই বা মানতে চাইবে? আর আপনি আপনি যে প্রেমে মজেছিলেন সেসব ভুলে যাবার চেষ্টা করছি আমি। বিপরের চোখে মুখে কৌতূহল খেলা করছে। বলল, একটা কনফিউশনে আছি। তুমি প্লিজ আমাকে এই কথাটা ক্লিয়ার করে বলো। কোন কথা? তুমি ইবাদের বাসায় কি করে গেলে? ওদের সাথে পরিচয় কীভাবে তোমার? তার আগে জানতে চাইবে না? জানতে চাইবেন না এই 3 বছরে আমি কোথায় ছিলাম, কি হয়েছিল আমার সাথে? এটা তো জানা কথা। তুমি অনন্যার সাথেই ছিলে হয়তো। আপনি বিদেশ চলে যাওয়ার পরে অনন্যা আপুর সাথে কোনো যোগাযোগ করেছিলেন? বিবর অপরাধীর মতো মাথা নিচু করে বলল, দুর্ভাগ্য, আমি তার সেলফোন নাম্বার হারিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ সাইটে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। এখন যে দেশে এসেছেন, আপুর কোনো খোঁজ নিয়েছেন কি? নেওয়া হয়নি। আমি তো হোস্টেলে গিয়েছিলাম একদিন, ওকে খুঁজে পাইনি। সুপার বললেন, অনন্যা নামের কাউকে চেনেন না, উনি নতুন জয়েন করেছেন। রুহি কোনো কথা বলল না। বিভোর এতটা ইরেসপন্সিবল কীভাবে হলো? একটা মেয়ের কাছে নিজের বউয়ের দায়িত্ব দিয়ে গেল, কারোর কোনো খোঁজ সে রাখেনি। এখন অবশ্য ভুল বুঝতে পেরেছে, কিন্তু অনন্যার সাথে কি হয়েছে সেটা কী করে বলবে কি করে? বিভোর কষ্ট পাবে না তো? তখন রাত হয়ে গেছে। লেকের কালচে পানি ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। অর্ধপাকা চাঁদটা কি সুন্দর দেখাচ্ছে। ঝোপঝাড়ে হাজারো জোনাকির মেলা বসেছে। অনেকদিন কোনো জোনাকি দেখেনি রুহি। শহরে আসার পর তো নয়। তাদের গ্রামে রাত হলে দেখা যেত জোনাকিদের। ছোট ছোট ছেলেমেয়েরা ওদের হাতের মুঠোতে নিয়ে খেলা করত। টিম টিম করে জ্বলতো জোনাকিদের পিঠ। রুহির খুব পছন্দের। কি সুন্দর ছিল সেই স্মৃতিগুলো। বিভোর আচমকায় রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে আনন্দসূচক হাসি উপহার দিল। মুখে শুধু বলল, আহ কি শান্তি। রুহি ওর চুলে হাত বুলালো। কেমন নরম সিল্কি চুল। তারপর বেদাতুর কণ্ঠে বলল, আপনার ফ্রেন্ড, যার কাছে আমার দায়িত্ব দিয়ে গেছিলেন, অনন্যা আপু আর বেঁচে নেই। এই খবরটা আপনি জানেন? বিভোর লাফ দিয়ে উঠে বসলো। ভ্রুকুচকে সন্দেহ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, কি বলছো তুমি? সত্যি বলছি, আপুর বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে স্পট ডেট। রুহি, হুম ডাক্তার সাহেব, এটাই সত্যি। আপনি দেখছেন আমার হাতের এই কাটা দাগ, এই যে পায়ের আঙ্গুল নেই, কপালে সেলাই দেখছেন? আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে গিয়েছেন অনন্যা আপু। রুহি জুতো খুলে ওর পা দেখালো বিবরকে। বা পায়ের কনিষ্ঠ আঙ্গুলটা নেই, কপালে সেলাইয়ের দাগ, হাতেও। এতদিন কেন চোখে পড়েনি বিবরের? এত কিছু ঘটে গেল ওদের জীবনে। অনন্যা ওর বোনের মতো, বোনটিও আর বেঁচে নেই। কি বলছে সেসব রক্তজবা? নিজেকে হঠাৎ ভীষণ অপরাধী মনে হতে লাগলো বিবরের। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।